বাট এই যে সুনির্দিষ্ট তথ্যগুলার কারণে, তথ্যগুলা স্পেসিফিকভাবে থাকার কারণেই কিন্তু তারা এই ডিডের এই অ্যাটাকটা সফল করতে পারছিল। কিন্তু 23 মার্চকে পৃথিবীর জলবায়ু দিবস বলা হয়, এই জন্য কিন্তু এটা পরীক্ষাতে আসে। পরিবেশ এবং আবহাওয়া বিষয় নিয়ে পৃথিবীর সবচাইতে বড় 3টা সংস্থা সম্পর্কে আমরা কখনো না কখনো নাম শুনেছি। এক নম্বরে হলো ইউএনইপি। এই ইউএনইপিকে বলা হয় ইউনাইটেড নেশন এনভায়রনমেন্টাল প্রোগ্রাম। এরপরে আছে WMO, এটার নাম আমরা অনেকেই জানি, অনেকেই জানি না, এটাকে বলা হয় ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন। তারপরে আছে এই দুইটার কম্বিনেশনে তৈরি হওয়া আইপিসিসি। আইপিসিসিকে বলা হয় ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। তো এই 3টা বড় সংস্থা সম্পর্কে আমরা যদি জানতে চাই বা এগুলার ব্যাকগ্রাউন্ড যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে কিভাবে পরিবেশ এবং আবহাওয়া এই বিষয়টা পরিবেশ ইস্যুতে সুন্দরভাবে কাজ করে। আজকে আমরা এই বিষয়গুলো নিয়েই জানবো এবং পরীক্ষাতে প্রচুর প্রশ্ন হয় এসব সংস্থা নিয়ে। আজকের এই ক্লাস করার পরে আশা করি এই রিলেটেড যে কোনো প্রশ্ন আসলে আপনারা সুন্দরভাবে অ্যান্সার করতে পারবেন। তো প্রথমেই আমরা দ্য ক্লাব অফ রোম বা রোমের ক্লাব এই সম্পর্কে একটু জানবো। তো এইটার সূচনাটা হয়েছিল 1968 সালে ইতালিতে। হ্যাঁ, কারণ আমরা এইটা হচ্ছে এই যে রোম লেখা দেখে অলরেডি বুঝে গেছি যে এটা একটা ইতালিতে প্রতিষ্ঠিত হওয়া একটা প্রতিষ্ঠান বা একটা সংস্থা। তো এই সংস্থাটার যারা মেম্বার ছিল বা এই সংস্থাটা যারা তৈরি করছিল, তারা ছিল পৃথিবীর সবচাইতে বড় বড় বিজ্ঞানী, তারা ছিল বড় বড় ব্যবসায়ী বা বিজনেসম্যান, এছাড়াও ছিল বিভিন্ন সরকারের যারা ট্যালেন্টেড লোকজন, তাদেরকে নিয়ে গঠিত একটা সংস্থা। তো এই সংস্থাটা আসলে কি কাজ করতো বা এটাকে আসলে কেন তৈরি করা হয়েছিল? এটাকে তৈরি করা হয়েছিল একটা বিশেষ উদ্দেশ্যে, যে আমাদের এই যে পুরো পৃথিবীতে আমরা যে মানুষজন বসবাস করি, এই মানুষজনের যদি কোনো সমস্যা তৈরি হয়, মানবদের সংকটময় পরিস্থিতি যদি কখনো তৈরি হয়, তো সেই পরিস্থিতিটা কেমন হবে সেইটা নিয়েই এই প্রতিষ্ঠানটা গবেষণা করত। এবং এইটার পিছনে পৃথিবীর সবচাইতে ট্যালেন্টেড লোকেরা এই প্রতিষ্ঠানটাতে কাজ করত। তো তাদের এই সব কিছু গবেষণার পিছনে তারা 1972 সালে গিয়ে একটা চমৎকার রিপোর্ট প্রকাশ করে। এই রিপোর্টটার নাম হইল দ্য লিমিটস টু দ্য আর্থ। এটা প্রকাশ করা হয় 1972 সালে। তো এইটা আসলে কি ছিল বা এই জিনিসটা আসলে কেন প্রকাশ করা হয়েছিল? ওই যে কিছুক্ষণ আগে আমি বললাম যে মানবদের যে সংকটময় অবস্থা, এইটা যদি কখনো সৃষ্টি হয় সেটা আসলে কেমন টাইপের হবে, এইটার পূর্বাভাসটাই এই রিপোর্টের মধ্যে লেখা ছিল। এই রিপোর্টের মধ্যে লেখা ছিল যে আগামী 100 বছরের মধ্যে 2072 সালের মধ্যে, মানে এই যে 1972 থেকে 2072 সাল, এই 100 বছরের মধ্যে আমাদের এই পুরো পৃথিবীতে বা আমাদের এই পুরো পৃথিবীর যে প্রাকৃতিক সম্পদগুলো আছে, যেমন তেল, গ্যাস, কয়লা, নানান ধরনের যে প্রাকৃতিক সম্পদগুলো আছে, এই সবগুলোই ফুরায়া যাবে, মানে এগুলো শেষ হয়ে যাবে। এবং এর পরবর্তীতে আমাদের যে উৎপাদন ব্যবস্থা আছে বা ইকোনমিক যে সিস্টেমটা আছে আমাদের, এটা পুরোপুরি কলাপস করবে। এই পূর্বাভাসটা এই জায়গা থেকে দেওয়া হয়। তো এই পূর্বাভাসটা নর্মালি শুধু যে তাদের মুখের কথাই দেওয়া হয়েছিল বিষয়টা এমন না। এটার জন্য MIT এর একটা কম্পিউটার সিমুলেশন ব্যবহার করা হয়েছিল। MIT বলতে কি বোঝানো হচ্ছে, যে আমরা যদি দেখি ওই যে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি, এটা US-এর একটা বিশ্ববিদ্যালয়। তো এই বিশ্ববিদ্যালয়ের কিছু বিজ্ঞানী ছিলেন, তারাই এই পূর্বাভাসটা করেন যে যদি পৃথিবীতে এই যে এখন যে জ্যামিতিক আকারে জনসংখ্যা এবং শিল্পায়ন বাড়তেছে, এরকম যদি আমরা এই জিনিসটাকে যদি আমরা কন্ট্রোলে না রাখতে পারি বা এটার জন্য যদি আমরা স্পেসিফিক আইন তৈরি না করতে পারি, তাইলে আমাদের এই পৃথিবীর যে মূল্যবান সম্পদগুলো আছে, এগুলো আগামী 100 বছরের মধ্যে পুরো ধ্বংস হয়ে যাবে। আমরা আর টিকতে পারবো না, কোনো রাষ্ট্রই সঠিকভাবে মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে না। অর্থাৎ আমাদের ইকোনমিক সিস্টেম এবং আমাদের যে সম্পদ আছে, প্রাকৃতিক সম্পদ আছে, ন্যাচারাল যে জিনিসগুলো আছে, এই সবগুলাই ধ্বংস হয়ে যাবে। তো এই ধরনের একটা ভয়াবহ যখন রিপোর্ট প্রকাশ করলো, তখন 1972 সালে গিয়ে ওই একই টাইমে ইউনাইটেড নেশন চিন্তা করলো বা ইউনাইটেড নেশন আসলে চাপে পড়ে গেল যে সবাই তো এই ধরনের রিপোর্টগুলো প্রকাশ করতেছে এবং এগুলো বৈজ্ঞানিকভাবে প্রুফটেড জিনিস। তো ইউনাইটেড নেশনের উপরে আসলে চাপ চলে আসলো। চাপটা কেমন? ইউনাইটেড নেশন বলতে জাতিসংঘকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, তো জাতিসংঘের উপর একটা চাপ চলে আসে। এই চাপগুলা দেয় বিভিন্ন পরিবেশবাদী সংস্থা এবং এই যে রিপোর্টগুলা এরকম যেগুলো আছে, এগুলোর পাবলিক চাপ, এগুলো বিভিন্ন ধরনের একটা চাপ চলে আসে এবং তাদেরকে ইনস্ট্যান্ট কোনো একটা ব্যবস্থা নিতে হবে এইগুলোর বিরুদ্ধে, যে যাতে করে আমাদের এই রিজার্ভ সম্পদটা ভালোভাবে ব্যবহার করা যায় এবং আমাদের সব কিছু যাতে কন্ট্রোলে চলে আসে। এই উদ্দেশ্যে 1972 সালের সুইডেনের স্টকহোমে 5 জুন থেকে 16 জুন একটা প্রোগ্রাম করা হয়। এটার নাম দেওয়া হয় UNCHE, মানে এটাকে বলা হয় ইউনাইটেড নেশন কনফারেন্স অন হিউম্যান এনভায়রনমেন্ট।
এইটার মানে মেইন উদ্দেশ্যটা ছিল যে মানব পরিবেশকে রক্ষা করা, এবং এই যে ইউএনসিএইসি এই জিনিসটার দ্বারা বা এই যে কনফারেন্সটার যে নামটা করা হয় বা এই যে সম্মেলনটার যে নামটা করা হয়, এই নামের ভিতরেই ছিল হচ্ছে মানবের পরিবেশ বা আমাদের যে মানব পরিবেশটা আছে এইটা নিয়ে প্রথম কোনো লজিক্যাল কোনো কথাবার্তা বা লজিক্যাল আইন তৈরি করার একটা জায়গা। ঠিক আছে, সো এটাকেই বলা হয় এজন্য যে মানব ইতিহাসের প্রথম হিউম্যান পরিবেশ নিয়ে বা মানব পরিবেশ নিয়ে প্রথম একটা সম্মেলন, এবং এটা করা হয় এই যে 5 থেকে 16 জুন এই টাইমটার মধ্যে। এখন এই জায়গা থেকে একটা বিষয় খেয়াল করি যদি আমরা, তাহলে দেখতে পাবো এই যে 5 জুন, এই যে আমরা দেখি না যে 5 জুনকে বলা হয় কি পরিবেশ দিবস, বিশ্ব পরিবেশ দিবস, বিশ্ব পরিবেশ দিবস। তো এই যে বিশ্ব পরিবেশ দিবস কথাটাও কিন্তু এই যে ডেটের প্রথম ডেটটা অনুসারে চলে আসছে। তার মানে আমাদের যে পৃথিবী আছে বা আমাদের যে মানব পরিবেশ আছে, আমরা যেখানে বসবাস করি, এই জায়গাটা টিকিয়ে রাখার জন্য এইখানে কিছু নিয়ম কানুন, বিভিন্ন চুক্তি এবং বিভিন্ন জিনিস এগুলা বা বিভিন্ন আইন এখানে বাস্তবায়ন করা হয়। এখন যখন এই যে ইউএনসিএইসিতে এই জিনিসগুলো বাস্তবায়ন করা হইল, তখন সেইগুলা রক্ষা করার জন্য ইউএনইপি নামে আরেকটা আলাদাভাবে একটা সংস্থাই তৈরি করা হয় বা আলাদাভাবে একটা সংস্থা বা একটা প্রতিষ্ঠান রেডি করা হয়। এই প্রতিষ্ঠানটার যদি আমরা পূর্ণরূপটা দেখি, ইউনাইটেড নেশন এনভায়রনমেন্টাল প্রোগ্রাম, মানে এটা যে কোনো কিছুর পরিবেশ নিয়ে কাজ করবে, মানে পরিবেশ বিষয়ে যত কি আছে, আইন আছে, পরিবেশ বিষয়ে যত চুক্তি আছে, এই সব দেখাশোনার জন্য একটা স্পেসিফিক মানদণ্ড বা একটা স্পেসিফিক আইন। যেমন আমাদের দেশে কেউ যদি রেপ করে বা কেউ যদি খুন করে, তার জন্য আমাদের দেশে কি আছে, সিপিসি, সিআরপিসি, পেনাল কোড, এই ধরনের স্পেসিফিক আইন কাঠামো আছে। তো এই যে ইউএনইপিটা হইল সেই আইন কাঠামোর একটা বাস্তববাদী রূপ, এবং এইটাকেও সেই 5ই জুন মানে প্রথম দিনেই এই জিনিসটাকে প্রতিষ্ঠা করা হয়। এবং এই যে ইউএনসিএইসি এবং ইউএনইপি এই দুইটার পরিচালক হিসাবে দায়িত্ব ছিলেন, তার নাম হইল মরিস স্ট্রং। মরিস স্ট্রং, তো মরিস স্ট্রং ছিলেন একজন কানাডার নাগরিক, তৎকালীন কানাডার নাগরিক ছিলেন হচ্ছে মরিস স্ট্রং। তো মরিস স্ট্রংয়ের উদ্যোগেই বেসিক্যালি এই প্রোগ্রামগুলো সবগুলো পরিচালিত হয়েছে। হ্যাঁ, তো এইভাবে আমাদের বেসিক্যালি প্রথম এই যে মানব পরিবেশের ওপর স্টকহোম কনফারেন্স বা সুইডেনের স্টকহোমে এই কনফারেন্সটা সুন্দরভাবে পরিচালিত হয়। এখন এই মানে প্রোগ্রামটা যখন পরিচালিত হওয়ার পরে আমাদের শুধুমাত্র একটা বিষয় এই জায়গাতে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, শুধুমাত্র পরিবেশ সম্পর্কে চিন্তা ভাবনা, মানে শুধুমাত্র পরিবেশ। এখন পরিবেশ সম্পর্কে চিন্তা ভাবনা করলেই তো আসলে কাজ হবে না, এর বাইরেও আরও একটা জিনিস নিয়ে আমাদের কাজ করতে হবে, বা পরিবেশের সাথে আমাদের আবহাওয়াকে কানেক্ট করাইতে হবে, তাহলে আমাদের কি টিকবে, আমাদের এই মানব পরিবেশ, জলবায়ু একদম সব ঠিকঠাক রাখা সম্ভব হবে। তো তারই ধারাবাহিকতায় এই পরিবেশের সাথে যে আমরা যেটা দেখলাম, এই যে ইউএনইপি গঠন হইল ওই 1972 সালের 5 জুনে। তো এই 1972 সালের 5 জুনে ইউএনপি গঠন হওয়ার সাথে সাথে আরও একটা প্রতিষ্ঠান এর সাথে কানেক্ট করে দেওয়া হয়, সেটার নাম হইল ডাব্লিউএমও। তো এই ডাব্লিউএমও সম্পর্কে আমাদের একটু বিস্তারিত জানতে হবে, এই জিনিসটা আসলে কি। এটাকে বলা হয় ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন, মানে এটা বিশ্ব আবহাওয়া জাতীয় যে সংস্থাগুলো আছে বা বিশ্ব জলবায়ু আবহাওয়া নিয়ে যা কিছু আছে, যেমন সমুদ্রে কোন জিনিসটা কিভাবে চলবে, কোন জাহাজটা কোন রুট দিয়ে চলবে, এখন আবহাওয়ার বার্তা কি, এই ধরনের জিনিসগুলো এই ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন এটা দিতে থাকে। এখন এইখানে একটা ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশনের একটা চমৎকার বিষয় আছে, সেটা হইল কি, এইটা কিন্তু একদিনের প্রতিষ্ঠান না, এবং এই প্রতিষ্ঠানটা কিন্তু অলরেডি এইটার আগে তৈরি, মানে এই যে ইউএনইপি, তারপরে আমরা যে বিভিন্ন প্রোগ্রামগুলো দেখলাম, স্টকহোম কনফারেন্স দেখলাম, এই সবগুলোর আগেই কিন্তু এই ডাব্লিউএমও এটা প্রতিষ্ঠিত ছিল। তো এইটা যদি আমরা একটু ব্যাকগ্রাউন্ড দেখি, এটাকে প্রথম নাম ছিল হলো আইএমও, মানে ইন্টারন্যাশনাল মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন, এবং সেই অর্গানাইজেশনটা ছিল একটা হইলো বেসরকারি সংস্থা, মানে এটা কোনো সরকারি সংস্থা না। হ্যাঁ, এটা হইলো একটা এনজিও টাইপের সংস্থা ছিল। তো তখন এটার নাম ছিল ইন্টারন্যাশনাল মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন, এবং সালটা হইল 1873 সাল, অস্ট্রিয়ার ভিয়েনাতে। হ্যাঁ, অস্ট্রিয়ার ভিয়েনাতে একটা আবহাওয়া কনভেনশন হয়, এবং সেই আবহাওয়া কনভেনশনের মাধ্যমেই এই যে আইএমও ইন্টারন্যাশনাল মেটিওরোলজিক্যালের জন্ম হয়। এবং এই ইন্টারন্যাশনাল মেটিওরোলজিক্যাল তখন শুধুমাত্র 2টা কাজ করত। এক নাম্বার কাজ হইল যে পৃথিবীতে যত জাহাজ আছে, হ্যাঁ, মানে সামুদ্রিক যত জাহাজ আছে, এগুলার চলাচল নিশ্চিত করা, মানে এগুলার চলাচলের জন্য যত তথ্য লাগে, হ্যাঁ, সেই তথ্যগুলা
মানে এক দেশ আরেক দেশকে বা একটা কান্ট্রি থেকে আরেকটা কান্ট্রি, একটা জাহাজ থেকে আরেকটা জাহাজে যাওয়ার জন্য এই তথ্যগুলা শুধুমাত্র তখন দেওয়া হইতো। এখন এর পাশাপাশি সে আর একটা কাজ করতো, সেটা হইলো পৃথিবীর যে আবহাওয়া যার যার প্রয়োজন শুধুমাত্র সেই দেশকে দিত। ধরেন এই জায়গাতে ইউএসের প্রয়োজন, বা ধরেন এই জায়গাতে যে কোনো দেশের একটা প্রয়োজন। এমন একটা ঘটনা যদি আমরা দেখি, ওই যে আপনারা নাম শুনছেন না, ডি ডের নাম শুনছেন না, ডাউন ডে, এটা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1944 সালের মনে হয় জুন মাসে 6 জুনের দিকে, 6 জুন এই ডি ডে, আমার দিনটা ঠিক খেয়াল নেই, আপনারা একটু ক্রস চেক করে নেবেন। তো 1974 সালের এই যে ডি ডেতে একটা কিন্তু ঘটনা ঘটে, কি যখন নরমান্ডি উপকূলে অ্যাটাক চালায় মিত্রবাহিনীরা যখন অ্যাটাক চালায়, তখন কিন্তু প্রচুর ঝড়ঝাপটা চলতেছিল। এই ঝড়ঝাপটার মাঝেই একটা নির্দিষ্ট সময়ের বিরতি ছিল। ওই বিরতিটায় মানে তারা আগে থেকে ক্যালকুলেট করে দেখছিল যে এই আধা ঘন্টা বা এই 1 ঘন্টা এই সময়টাতেই আবহাওয়া ঠিকঠাক থাকবে, এবং ওই এক্স্যাক্টলি ওই টাইমেই তারা তাদের বিপরীত দলের উপর বা তারা হচ্ছে এই যে মিত্রবাহিনীরা ওই জায়গাতে অ্যাটাকটা চালায় এবং ওই ডি-ডেতে তারা জয়লাভ করে। এবং যারা অপোজিটে ছিল তারা কিন্তু ভাবছিল যে আজকে ঝড় হয়েছে, আবহাওয়া হয়েছে, আজকে আমাদের অ্যাটাক আসবে না। বাট এই যে সুনির্দিষ্ট তথ্যগুলোর কারণে বা এই তথ্যগুলো স্পেসিফিকভাবে থাকার কারণেই কিন্তু তারা এই ডি-ডের এই অ্যাটাকটা সফল করতে পারছিল। সো এই জন্য এই যে আইএমও এর বিশাল কিন্তু মানে ভূমিকা আছে। যদিও ব্যাপারটা আসলে আইএমও কখনোই স্বীকার করে নাই যে আমরা এই তথ্যগুলাই মিত্রবাহিনীকে দিছিলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, কিন্তু তারপরেও তারা যে এই স্পেসিফিক তথ্যগুলো পাইছিল, এগুলো কোথা থেকে পাইছিল? এই যে আইএমও থেকে পাইছিল। ওকে, তো এরই ধারাবাহিকতায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হয় তখন সাল হইল 1947 সালের দিকে, ইউএসএতে আবার ইউএসএর ওয়াশিংটন ডিসিতে একটা কনফারেন্স হয় আবহাওয়া নিয়ে, এবং সেই কনফারেন্সে এই যে আইএমওকে আসলে ট্রান্সফার করা হয় করে ডাব্লিউএমওতে নিয়ে যাওয়া হয়। তো আইএমওকে ট্রান্সফার কেন করা হয়? কারণ এই ইন্টারন্যাশনাল মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশনকে মানে ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশনে কেন আসলে নিয়ে যাওয়া হয়, এইটার পিছনেও একটা কাহিনী আছে। সে কাহিনীটা কি, যখন ইন্টারন্যাশনাল মানে একটা ব্যাপার ছিল, তখন আসলে স্পেসিফিক দেশগুলোর কাছে দায়বদ্ধ ছিল না সে তথ্য আদান প্রদান করার জন্য। বাট যখন এই যে ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশনটা হইলো, তখন এটা হয়ে গেছে একটা ইন্টার গভর্নমেন্টাল, মানে প্রত্যেকটা গভর্নমেন্টের সাথে সে কানেক্টেড একটা সংস্থা হিসাবে মানে আত্মপ্রকাশ করছে। সো এইটা করার জন্যই 1947 সালে একটা প্রোগ্রাম করা হয় ওয়াশিংটন ডিসিতে, ইউএসএতে। তার পরবর্তীতেই এই যে ডাব্লিউএমও এটা পরিণত হয় এবং আইএমও এটাকে বিলুপ্ত ঘোষণা করা হয়। ঠিক আছে, এবং এই জিনিসটা যেটা এরকম কার্যকর করা হইলো বা আবহাওয়া একটা কনভেনশন করা হইলো, সেই আবহাওয়া কনভেনশনটাকে 1950 সালের 23 মার্চে গিয়ে এটাকে কার্যকর করা হয় পুরো ওয়ার্ল্ড ওয়াইড। যে এই যে ইউএসএতে যে কনভেনশনটা হইলো আবহাওয়া বিষয়ে, যে আমরা আইএমওকে বিলুপ্ত করব, সেই বিলুপ্তর একটা ফাইনাল রূপ বা এটাকে যে একটা কার্যকর রূপ, সেই কার্যকর রূপটা দেওয়া হয় 1950 সালের 23 মার্চ। এবং এই 23 মার্চকেই এই জন্যই পৃথিবীর বলা হয় বিশ্ব কি আবহাওয়া বা হলো বিশ্ব জলবায়ু দিবস। ঠিক আছে, এই জন্য কিন্তু 23 মার্চকে পৃথিবীর জলবায়ু দিবস বলা হয়। এই জন্য কিন্তু এটা পরীক্ষাতে আসে যে কত তারিখে হইল জলবায়ু দিবসটা আসে বা পৃথিবীর আবহাওয়া দিবস কত তারিখে। হ্যাঁ, সো এইভাবে কিন্তু আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে। তাইলে এই জায়গা থেকে আমরা ডাব্লিউএমওর কিভাবে চলে আসলো বা ডাব্লিউএমওর কিভাবে গঠনটা হইলো এটাও সুন্দর করে জানলাম। ওকে, পরবর্তী সময়ে গিয়ে এই আইএমও এর সদর দপ্তরটাকে চেঞ্জ করে নিয়ে আসা হয় সুইজারল্যান্ডের জেনেভায়। আগে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে ছিল, সেই ভিয়েনা থেকে এটাকে সুইজারল্যান্ডের জেনেভাতে ট্রান্সফার করা হয়। এবং বর্তমানে এই ডাব্লিউএমও এর প্রায় 193টা দেশ এবং সেই দেশগুলোর অঞ্চল, দেশ প্লাস অঞ্চল, সেইগুলা এর কি হয়ে আছে, এর সদস্যপ্রাপ্ত হয়ে আছে। কেন সদস্য হয়ে আছে দেখবেন আপনারা যদি খেয়াল করেন, ইউনাইটেড নেশন বা জাতিসংঘ স্বীকৃত দেশ বর্তমান পৃথিবীতে 193টা, 2টা পর্যবেক্ষক রাষ্ট্র। তো ওই 2টা পর্যবেক্ষক রাষ্ট্র বাদ দিয়ে প্রত্যেকটা দেশের অ্যাক্সেস, আবহাওয়ার অ্যাক্সেস এই ডাব্লিউএমওর কাছে আছে। কেন আসলে তারা এই অ্যাক্সেসগুলো নিছে? তাদের এই যে ডাব্লিউএমওর কাছে যে তথ্যগুলো আসে বা তারা যে তথ্যগুলো পায়, এগুলোর জন্য তাদের প্রত্যেকটা জায়গাতেই বেস স্টেশন তৈরি করা আছে, স্যাটেলাইট কানেকশন আছে এবং বিভিন্ন সমুদ্রে তাদের বয়া ছড়ায়া ছিটায়া আছে। বয়া বলতে কি বোঝানো হয়, যে এমন কিছু ভাসমান জিনিস যেগুলো লাইফ জ্যাকেটের মতো আর কি, যে উপরের দিকে একটা তাদের ইঞ্জিন থাকবে, সেই ইঞ্জিনটাকে ভাসায় রাখবে
এবং সেগুলা থেকে তারা বিভিন্ন টাইপের তথ্য পাবে এবং সেই তথ্যের উপর ভিত্তি করে তারা প্রেডিকশন করবে। এমন একটা ঘটনা ঘটছিল 1980 থেকে 1989, হ্যাঁ 1989, এটাকে বলা হইলো 80-র দশক। সেই 80-র দশকে এমন একটা ঘটনা ঘটছে যে আমাদের যে মানব পরিবেশ, মানে আমাদের যে মানুষজন আছে, এরা শিল্পায়নের ফলে পরিবেশের যে দূষণ করতেছে বা পরিবেশের যে বজ্র নিষ্কাশন, এই যে ব্যাপারগুলো যেগুলো তখন খুব মানে বাজে অবস্থা তৈরি করছিল আবহাওয়ার, এবং এর ফলেই যে আবহাওয়ার ওজোন স্তরটা ধ্বংস হয়ে গেছে বা ওজোন স্তরের ছোট ছোট গর্ত দেখা গেছে। এই জিনিসগুলার প্রথম প্রেডিকশনটাই করছিল হচ্ছে ডাব্লিউএমও, এবং এর ফলস্বরূপ ডাব্লিউএমও এবং এই যে আমাদের যে পরিবেশবাদী যে সংস্থাগুলো আছে, আমরা যদি একটু দেখি যে ডাব্লিউএমও এবং পরিবেশবাদী যে আমাদের মেইন সংস্থা ইউএনইপি, এই দুইটা মিলায়া পরবর্তীতে গঠন করা হয় আইপিসিসি, ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। হ্যাঁ, এটা 1988 সালে এটা গঠন করা হয়। তো এই যে আইপিসিসি, এই জিনিসটা কেন গঠন করা হয়েছিল? এটা বেসিক্যালি গঠন করা হয়েছিল যে আমাদের পরিবেশ এবং আবহাওয়ার যে বিষয়গুলো আলাদা আলাদাভাবে আছে, সেই জিনিসটাকে একসাথে সে দেখাবে বা সেই সবগুলা জিনিসকে একা কন্ট্রোল করার জন্য একটা কম্বাইন প্রতিষ্ঠান তৈরি করা হয়। অর্থাৎ এই যে ডাব্লিউএমও এবং ইউএনইপি, এই দুইটার কম্বিনেশন এই পরবর্তীতে 1988 সালে আইপিসিসি গঠন করা হয়। তো এই সালটা অবশ্যই আপনারা মনে রাখবেন, 1988, এবং এই সিসি দিয়ে 88কে মনে রাখা যায়। হ্যাঁ, 1988 সালে এটা গঠন করা হয় এবং এইটার সদর দপ্তরও করা হয় সুইজারল্যান্ডের জেনেভায়। কোথায়? ওই যে ডাব্লিউএমও এর আমরা যে সদর দপ্তরটা দেখছি না, সুইজারল্যান্ডের জেনেভাতে যেটাকে ট্রান্সফার করে নেওয়া আসলো, তো সেই একই বিল্ডিংয়ে পরবর্তীতে এই আইপিসিসি এর সদর দপ্তরটাও সুন্দরভাবে গঠন করা হয়। তাহলে এই গেল আমাদের মোটামুটি এই তিনটা বড় বড় প্রতিষ্ঠান নিয়ে, ইউএনইপি, ডাব্লিউএমও এবং আইপিসিসি নিয়ে পুরো ব্যাকগ্রাউন্ড এবং কিভাবে এই জিনিসগুলা আবহাওয়া এবং পরিবেশের সাথে কানেক্ট করে কাজ করে বা একসাথে এই জিনিসগুলো আমাদের পরিবেশকে সুরক্ষা রাখায় বা তারা পরিবেশের বিষয়ে কিভাবে কাজ করে, সবগুলা ডিটেলস আমরা আজকের ক্লাসে সুন্দর করে জানলাম। সো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, এবং আমরা ধারাবাহিকভাবে এইভাবে সুন্দর করে A to Z যা কিছু ইন্টারন্যাশনাল জিকের আছে সব কিছু শেষ করব, এবং আপনারা নিজেরা এই জিনিসগুলা পড়বেন, হ্যাঁ, আমাদের সাথে সাথে। তাইলে আপনাদের পড়াশোনা অনেক বেশি আগায়া যাবে। এবং আপনারা যারা আমাদের জিকে কোর্সে ভর্তি হইতে চান, তাদের জন্য আপনারা যদি আমাদের ওয়েবসাইটে যান, হ্যাঁ, nirbhor.net-এর মধ্যে যদি আপনারা যান, তাহলে আপনারা কোর্সের আপডেট পাবেন, এবং এই ভিডিওর ডেসক্রিপশনে গেলেও আপনারা A to Z সব কিছু জানতে পারবেন। সো এইটার জন্য আপনাদের কোর্সের এই যে সাধারণ জ্ঞানের দিগন্ত যে ব্যাচ, হ্যাঁ, যেটা আমাদের আসতেছে, তো এইটা পুরো অ্যাডমিশনের জন্য একটাই ব্যাচ আসবে। এটাতে আপনারা চাইলে এনরোল করতে পারেন। যাবতীয় তথ্য এই ভিডিওর ডেসক্রিপশনে থাকবে, এবং এইটা শুরু হবে আগামী 15 বা 20 দিন পরে। স্পেসিফিক ডেটটাও এখানে আপনারা জানতে পারবেন। সো আশা করি আপনাদের এই ক্লাসগুলো অনেক বেশি আপনাদের জন্য উপকৃত হচ্ছে, এবং আপনারা এই ক্লাসগুলো করে অনেক বেশি মানে নিজেকে সমৃদ্ধ করতে পারতেছেন। তো যদি এমন কিছু উপকার হয়, তাহলে অবশ্যই পরবর্তী ক্লাস পাওয়ার জন্য আমাদের চ্যানেল, আমাদের পেজ, এগুলাকে সাবস্ক্রাইব, ফলো করে দিবেন, যাতে করে পরবর্তী আপডেট আপনি সুন্দর করে পান। এবং ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুবান্ধবদেরকে সাজেস্ট করবেন, যাতে করে সবাই মিলে আপনারা ইন্টারন্যাশনাল জিকে যে অ্যাডমিশনে ভয়ের একটা জিকে, এটাকে আপনারা যাতে কাভার করে আনতে পারেন। সো দেখা হবে আমাদের নেক্সট ক্লাসে, এবং নেক্সট ক্লাসে আমরা পরবর্তী বিষয়গুলা ধাপে ধাপে কিভাবে আগাইলো পরিবেশ ইস্যুর, সবগুলা সুন্দর করে জানবো। সো আল্লাহ হাফেজ, বাই বাই।